লঘুচাপের প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, বন্দরনগরী চট্টগ্রামে আজও জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন। যানজটের তো গাড়ি আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। এই বাজার কারণে বাড়িতে থাকে না, একটা বুঝলে এত বেশি মানে আর কখনোই এরকম হয়নি। সুনামগঞ্জে তলিয়ে গেছে হাওরের ফসল, বৃহত্তর সিলেট সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস, বিপদসীমার ওপরে 4 নদীর পানি। এত মায়ার ধান এত কষ্ট করে লাগানোর পর, কারণ এই ধান যদি কেটে নিয়ে আসে মনে খুব কষ্ট। ধান লইয়া যে পানির মাঝে লইতাছি, কাটতে পানির তলে কামলাই 1000 টাকা রুজ দিয়া, 1400 টাকা রুজ দিও বেগলতা পুরি ফাই না। আমার 10 কের জমিনের মধ্যে 2 কের জমিন কাটতাম পারছি, আর বাদ বাই গেছে কি আমার মতো হাজারো কৃষক আছে, তারা হাজার হাজার কের জমিন গেছে। রাজধানীর ওপর চাপ কমাতে দেশের অন্যান্য অঞ্চলেও নাগরিক সুবিধা বাড়ানো হবে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সব বর্জ্যকে জিরো ওয়েস্টে রূপান্তর করা হবে। দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। আন্ডারওয়ার্ল্ডের অন্তঃকন্দলে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, ধারণা পুলিশের। অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করে বড় ভাইয়ের মামলা। দেশজুড়ে এখনো কমেনি হামের প্রকোপ, রাজধানীতে বেড়েছে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা। ডাক্তার বলছে যে অনেকটা সুস্থ হয়েছে, তবে একটু পরীক্ষার রিপোর্ট দিছিল, সেখানে ওই গলায় একটু আছে, নিউমোনিয়ার মতো আছে। জ্বরের 5 দিনের মাথায় ওর শরীরে র্যাশ দেখা দিছে, র্যাশ দেখার পরে আমরা ইমার্জেন্সি সেন্টারে আসি ট্রিটমেন্ট করে আর কি। অর্থনীতির গতি ফেরাতে বড় বাজেট দিচ্ছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। রফতানি বাড়াতে দেওয়া হবে সুযোগ সুবিধা। পশ্চিমবঙ্গে চলছে শেষ ধাপের বিধানসভা নির্বাচন, মমতা শুভেন্দুর ভবানীপুরে উত্তেজনা। 142 আসনে প্রার্থী প্রায় 1,500। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও তীব্র বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন ছিল কিছুটা কম। মেঘের ভাঁজে জমে থাকা গল্পগুলো ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়। রিমঝিম শব্দে ভিজে ওঠা এই সময়টা ব্যস্ত জীবনের সাথে একটু থেমে যাওয়ার নিঃশব্দ অজুহাত। দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টিস্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিড়ম্বনা, এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়ি আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়িগুলো তো রাস্তাটা চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যদি ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। এদিকে বৃষ্টিতে রিকশায় বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ তুলেছেন নগরবাসী। খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। বৃষ্টির কারণে তৈরি যানজটও ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকে। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। এই নগরে বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমন কখনো কখনো বাসিন্দাদের ভোগান্তিরও কারণ হতে দেখা যায়। তাই স্বস্তির বৃষ্টি যেন খুব একটা উপভোগ করা হয় না নগরবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। দুপুর 12টার দিকে মুষলধারে বৃষ্টি নামে বন্দরনগরীতে। এতে তলিয়ে যায় আগ্রাবাদ, প্রবর্তক, চকবাজার, পাঁচলাইশ, কাতালগঞ্জের নিচু এলাকাগুলো। কোথাও কোথাও সড়কে পানি জমে ক্রমশমান ব্যাহত হয় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। আবার কোথাও কোথাও সড়কের পানি উপচে ঢুকে পড়ে বাড়িঘর ও দোকানপাটেও। জলাবদ্ধতার সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান এসব এলাকার বাসিন্দারা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন বর্তমানে? কোন কোন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে? কি বলছে সাধারণ মানুষ? চট্টগ্রামে সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। ঠিক দুপুর 12টার দিকে আসলে আমরা দেখলাম যে 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি ভারী বর্ষণ হয়েছে। এরপর এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন আমরা হচ্ছে প্রবর্তক মোড়। সেই প্রবর্তক মোড়ে আমরা দেখছি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণে পানি জমে গেছে, একেবারে কোমর সমান পর্যন্ত পানি জমে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখছি যে মেয়র মহোদয় পানি পরিদর্শন করতে এসেছেন। সেই জায়গাটিতে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। এই জায়গাটিতে আসলে পানি জমার কারণটা কি? আসলে এই জায়গাতে পানি জমার মূল কারণ হচ্ছে, আপনি দেখেন এখানে ফাইল শিট দেওয়া হয়েছে, এই যে স্টিলের কিছু শিট দেওয়া হয়েছে ফাইলিং করার জন্য, এবং সেখানে এগুলো করার জন্য যে অবস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। কমপ্লিটলি তারা স্টিলের ফাইলগুলো দিয়েছে, শিটগুলো দিয়েছে, যার কারণে যেভাবে পানি যাওয়ার কথা সেভাবে যেতে পারছে না। তারা বাঁধ কিন্তু খুলে দিচ্ছে, বাঁধ কিন্তু এখন তারা কমপ্লিট খুলতে পারে নাই। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা সিটি কর্পোরেশন কোনো প্রজেক্ট না, এটা কমপ্লিট প্রজেক্টটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং আর্মি ইঞ্জিনিয়ারিং কোর সে কাজটা করছে। এবং এইখানে যে শেখ হাসিনা ভুল করেছে 2016 সালে, কাজটা সিটি কর্পোরেশনের হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনকে না দিয়ে নিজের জেদে সে কাজটা উনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে কাজ করতে না পারে শেষ পর্যন্ত 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরকে দিয়েছে। এবং আপনারা জানেন 9-6 হয়েছে প্রজেক্ট নিয়ে, 2016 সাল থেকে 19 সাল, 19 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 24 সাল, 6,000 কোটি টাকার প্রজেক্ট 12 থেকে 14,000 কোটি টাকাতে গিয়েছে। বর্তমানে গত বছর আমি আসার পর থেকে মেয়র হিসাবে সব সেবা প্রদানকারী সংস্থাকে একসাথে নিয়ে কাজ করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন গত বছর 50 থেকে 60 ভাগ জলাবদ্ধতা চট্টগ্রাম শহরে 30 বছরের সমস্যা 1 বছর আমরা কমিয়ে দিতে সক্ষম হয়েছি। এবারও ইনশাআল্লাহ হিজরা খাল, জামাল খানের যে সমস্যা ছিল সেই দুটি খালকে নিয়ে আমরা কাজ করছিলাম। এই কাজের প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আর্মি ইঞ্জিনিয়ারিং কোর যারা কাজ করছে তাদেরকে বলেছিলাম যে আপনারা এই দুইটা খাল নিয়ে সংস্কার করুন, যেহেতু এই দুইটা খাল আপনাদের প্রজেক্টের অংশ। কাজে এই দুটা খালে তারা গত নভেম্বর থেকে শুরু করেছে, এটা মার্চে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু জমি এখানে যে ভাঙচুর ভেঙেছে, জমি অধিগ্রহণ করেছে, এগুলি নিয়ে কিছু সময় ক্ষেপণ হয়েছে, যার কারণে এটা আজকে দীর্ঘসূত্রিতা হয়েছে। এবং আমি মনে করি বাঁধগুলো আমরা বলে দিয়েছি, আমরা কোনো বাঁধ আর রাখতে চাই না। চট্টগ্রামে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। এদিকে সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। 4 নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে কালো মেঘে ঢেকে আছে দেশের আকাশ। ঝোড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোনো কোনো অঞ্চলে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরে প্রাণ গেছে 2 জনের। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পানি জমতে শুরু করেছে ফসলি জমিতে। দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দিনের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশ মেঘলা থাকতে পারে। সারা গড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অনেক সমস্যা ধান তলায় দেখেছে, জমিগুলো, ধান ক্ষেতগুলো খুব নষ্ট হচ্ছে, যাতায়াতের ব্যাপার খুব কষ্ট হইতেছে। বৃষ্টিতে গাড়ি ঘোড়া নামান যায় না, বৃষ্টির লেগে কাম কাজ দেরি হয়, রাস্তা যানজট। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগেই জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওড় অঞ্চল। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আজকে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন? ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জানাবেন আমাদের।
রাব্বি, আজকের আবহাওয়া বলতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, ঘন্টাখানিক হবে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছে, তবে আবহাওয়া কিন্তু খারাপ আছে। সেই খারাপ আবহাওয়ায় কিন্তু কৃষকরা ধান কাটছেন। সকালে যখন মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল তখন কিন্তু কোনো কৃষক হাওরে ধান কাটতে আসেননি। এখন একটু বৃষ্টি কমেছে, কৃষকরা কিন্তু ধান কাটা শুরু করেছেন। এবং এই যে দেখার হাওরের কৃষক বশির উদ্দিন, তিনি একা ধান কাটছেন এত বড় একটি জমি নিয়ে, কারণ তিনি কোনো শ্রমিক পাচ্ছেন না। এই যে ধান কাটার পরে যে শুকাবেন, সেই শুকানোর মতো আবহাওয়ার পরিস্থিতিও নাই। এখন আমরা জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি যেটি বলেছেন যে এই মুহূর্তে আসলে করণীয় কি কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে হলে কৃষকরা ধান কেটে কোনো অবস্থাতেই এক জায়গায় একত্রিত করে ঢেকে রাখা যাবে না। সেক্ষেত্রে তারা বলেছেন আশপাশে যদি কোনো নির্মাণাধীন ভবন থাকে, কোনো পরিত্যক্ত ঘর থাকে, তাহলে সেই ঘরে যেন ধানগুলো মেলে রাখা হয়। যদি সেটাও সম্ভব না হয় তাহলে কৃষকরা যেন তার নিজ নিজ ঘরে নিয়ে ঘরের যে ফ্যান আছে বা পাখা আছে সেই ফ্যানের নিচে রেখে মেলে অন্তত বাতাস ধানের শরীরে দেওয়া হয়, যাতে শুকিয়ে যেতে পারে। যে কয়দিন বৃষ্টি আছে তারা যেন এই পন্থা অবলম্বন করেন, তাহলে ক্ষয়ক্ষতি যেটি আছে এর কিছুটা কমানো যাবে। এবং যেটি বিশেষ করে বলেছেন, আমরা দেখেছি যে বস্তাবন্দি করে ধানে চারা ওঠার আশঙ্কায় বস্তাবন্দি করে কৃষকরা পানিতে ফেলে দিচ্ছেন। তো এটি করার জন্য কৃষি কর্মকর্তারা একদমই নিরুৎসাহিত করেছেন, এতে করে ধান পচে যাবে। এবং আরও যেটি বলেছেন, তারা যেহেতু ফ্লাশ ফ্লাডের আকস্মিক বন্যার একটি সম্ভাবনা আছে, তাই কৃষকরা যেন খলায় ধান না রেখে তারা একটু উঁচু জায়গায় কিংবা নিজের ঘরে নিয়ে রাখেন, কারণ খলায় ধান রাখলে সেটি যে কোনো মুহূর্তে বন্যা এসে ভেসে নিয়ে যেতে পারে। আমরা দেখেছি শাল্লা দিরাইয়ে এরকম কিছু ঘটনা ঘটেছে, যেখানে খলায় ধান রেখেছিলেন কৃষকরা, স্তূপকৃত ধান, সেই স্তূপকৃত ধান বৃষ্টির পানিতে তলিয়ে একদম খলা তলিয়ে গিয়েছে। তো কৃষকরা কৃষি কর্মকর্তা যেটি বলছেন যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তো আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু কৃষকরা একটু সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো যাবে। রাব্বি। সোহান, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ সহ হাওর বেষ্টিত ৩ জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতা দেবে সরকার, সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদকে কথা জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্যের প্রশ্ন, ঢাকার উপর চাপ কমাতে কি করছে সরকার? উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, বেসিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণ করা হবে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি অংশে গাছ লাগাবে সরকার। সেজন্যই দাকব ও বৈটাঘাট। এছাড়া পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা আর সব বর্জ্যকে জিরো বর্জ্যে রূপান্তরের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। এই মানুষগুলো কিন্তু যেসব জিনিস ব্যবহার করে সেগুলো কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে এবং তারা যেই জিনিসগুলো ব্যবহার করে অধিকাংশই দেশীয় কলকারখানা দেশেই উৎপাদিত হয়। কাজেই মাননীয় সংসদ সদস্য, এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না।
ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। করার মাধ্যমে সকল বর্জ্যকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন নিহতের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তকোন্দলে তাকে হত্যা করা হয়েছে। নিহত নিটনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন টিটনের বড় ভাই। এর আগে গত রাত 8টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। সবার কাছে অনুরোধ, যেন ন্যায় বিচার পাই আমরা, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সামান্য একটু একবার ওই বলেছিল ওই কদিন আগে মারার যাওয়ার আগে, তারপর বললো যে হয়ে যাবে, যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে, পরে আবার বলছে না বড় ভাই এটা ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন, ব্যাস। এই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। ছোটোখাটো ঘটনা এমনি তো থাকতেই পারে, আমাদের সবার মধ্যে ভাই বোনদের মধ্যে হয়, আত্মীয় স্বজন আত্মীয় ওরকম একটা ওরকম থাকতেই পারে, ওটা খুব সিরিয়াস ইস্যু না। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর নিউ মার্কেট থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় কারা জড়িত, কেন এই হত্যাকাণ্ড, পুলিশ কি বলছে এই বিষয়ে আমাদের জানাবেন। পরিবারের যে দাবি সেটি হচ্ছে যে গাবতলীর যে গরুর হাট, যেটি কুরবানি উপলক্ষে গরুর হাটটি হওয়ার কথা, এবং সেই গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সাথে নিহতের একটা বিরোধ চলছিল, এবং সেখানে কয়েকজনের নাম বলেছে যারা স্থানীয় সন্ত্রাসী, কেউ কেউ শিশু সন্ত্রাসী, যারা এই বিভিন্ন কিছুর ব্যবসা নিয়ন্ত্রণ করে, বিভিন্ন হাট বাজারের চাঁদাবাজির সাথে জড়িত, সেই নামগুলো কিন্তু এরই মধ্যে এজাহারে উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয়ে বলি যে নিহতের বড় ভাই সাইদ আক্তার রিপন খুব পরিষ্কার করেই যে কথাটি বারবার গণমাধ্যমকে বলেছে যে তাদের নিহতের যে ভগ্নিপতি আরেক সন্ত্রাসী ইমন, সেই ইমনের সাথে বিরোধের সূত্র ধরে এই হত্যা কিনা সেটি কিন্তু তিনি বলছেন যে এমনটি হবার কথা নয়। ইমনের সাথে তাদের পরিবারের সম্পর্ক ভালো, এবং তার ভাই টিটনের সাথেও তার সম্পর্ক ভালো, এবং এইটি নিয়ে যে গণমাধ্যমে যে লেখালেখি হচ্ছে সেটি সঠিক নয় বলে তিনি দাবি করেছেন। এরই মধ্যে থানায় যে মামলা হয়েছে সেই মামলাতেও কিন্তু বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নাম সহ কিন্তু এই মামলাটি করা হয়েছে, এবং সেখানে পরিষ্কার যে কথাটি বারবার বলা হয়েছে বা বলার চেষ্টা করা হয়েছে যে তাদের যে ভাগ বাটোয়ারা এবং সেই হাট বাজারের ইজারা নেওয়া নিয়েই কিন্তু এক ধরনের বিরোধ চলছিল, ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে, এবং সেই কারণেই হয়তো এই খুন এমন ইঙ্গিতে কিন্তু দিয়েছে পরিবার। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে বৃষ্টির কারণে বর্তমানে হামে আক্রান্ত রোগী আসার হার কিছুটা কমলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার হার বেড়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে আরও 114 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে 398 জন হাম আক্রান্ত রোগী ভর্তি আছেন সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে থেকে আসা জটিল রোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে 16 জন মারা গেছেন, এবং সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা 273 জন। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে, এবং তাদের টিকা দেওয়া ছিল না। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, আক্রান্তদের অন্যদের সাথে রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে মহামারী রূপ নিতে পারে। এখানে একটা হামের একটা প্রতিষ্ঠান আছে, হয়তো যদি জানতো ওনারা এখানে আসতো, আসার পর ওনারা সাথে সাথে আমার চিকিৎসা নিচ্ছে, নাতি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর
এনআইসি বলতে তো কোনোই নাই, ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। আমরা আশা করছি যেহেতু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আমাদের এটা কমে আসবে, কারণ টিকা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে নাই। 95% সাকসেস রেটের যে ব্যারিয়ারটা ছিল সেই ব্যারিয়ারটা যদি ব্রেক হয়ে গেছে, এই ব্যারিয়ারটা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত এটা কমতে সময় লাগবে। হামের সার্বিক পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, হাম ও হামের উপসর্গ নিয়ে আজ হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। রাবি, গত 3 দশকে বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে বড় ধরনের একটি সাফল্য অর্জন করেছিল। বাংলাদেশ গ্যাভির মাধ্যমে হামের ভ্যাকসিনেশন সহ অন্যান্য সংক্রামক ব্যাধির ভ্যাকসিনেশন সংগ্রহ করতে এবং সেটি এপিআই কর্মসূচির মাধ্যমে সারা দেশে 9 থেকে 15 মাস বয়সী বাচ্চাদের সেই টিকা কার্যক্রম তারা বাংলাদেশ চালিয়ে আসছিল। কিন্তু গত 1.5 বছরে সরকারের একটি নীতি সিদ্ধান্তের পরিবর্তনের ফলে কিন্তু সেই ভ্যাকসিনেশন কার্যক্রম ব্যাহত হয় এবং সেটি কিন্তু আজকে এই ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র যিনি ডাক্তার আসিফ ইকবাল, আসিফ হায়দার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে এই শিশুদের যারা মারা গেছে এই হাসপাতালে 16 জন এখন পর্যন্ত, তাদের সবাই প্রায় 2 বছরের কম, অর্থাৎ এই গত 2 বছরে যারা ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আসেনি এ ধরনের শিশুরাই আসলে সংক্রমণ হচ্ছে এবং তারা মারা যাচ্ছেন। এবং আজকে এই হাসপাতালটিতে সকাল থেকে এই দুপুর পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনের মতো শিশু ভর্তি হয়েছে নতুন করে, আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 জন। এই হাসপাতালে এখনও প্রায় 400-র মতো শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে 16 জন, যদিও সারা দেশে এখন পর্যন্ত 73 জন শিশু মারা গেছে হাম আক্রান্ত হয়ে। এবং হাম সংক্রমণের অন্যতম আরেকটি বড় কারণ হচ্ছে সংক্রমণের যারা আক্রান্ত শিশুরা রয়েছেন তাদের সমন্বিত একটি ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা প্রদান না করার ব্যবস্থাপনাটি গড়ে না তুলতে পারা। কারণ অনেক শিশুই কিন্তু এখন পর্যন্ত তারা শনাক্তই হচ্ছে না তারা আসলে হাম নাকি সাধারণ সর্দি, জ্বর বা কাশি, যে কারণে তারা অন্য হাসপাতালগুলোতে যেমন তারা ভর্তি হচ্ছেন সেখানে সাধারণ শিশুদের সঙ্গে রাখার ফলে সেই শিশুরাও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন হামে এবং এই কারণে কিন্তু সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে বলে মনে করছেন চিকিৎসকরা। রবি, শাকিল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর হামের সার্বিক পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বর্তমানে হামের উপসর্গ নিয়ে যে সকল রোগী ভর্তি আছে তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, হাম সংক্রমণ রোধে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? রাবি, হাম সংক্রমণ রোধে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমি যতটুকু দেখতে পাচ্ছি তার স্পেশাল টিম এবং অতিরিক্ত অক্সিজেনের লাইন, আইসিইউ বেড বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সে কারণে কিন্তু হামের ভর্তি এবং মৃত্যুর সংখ্যা গত কয়েকদিন থেকে কিন্তু অনেকটাই কম এবং গত 4-5 দিন থেকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 10 জন রোগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছেন এবং হাসপাতালের তথ্য মতে আজকে যে আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে 10 এবং 24 নম্বর ওয়ার্ডে সর্বমোট 113 জন রোগী ভর্তি রয়েছেন এবং নতুন করে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন 6 জন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আইসিইউ থেকে শুরু করে আইসোলেশন ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডে কিন্তু গিয়েছিলাম। গত কয়েকদিন থেকে দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই কারণগুলোর কারণে, বিশেষ করে অতিরিক্ত অক্সিজেনের লাইনগুলো করার ফলে আগে যেমন মৃত্যুর সংখ্যা, ভর্তির সংখ্যা অনেকটাই বেশি ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে এবং টিকাদান কর্মসূচি রাজশাহীতে প্রায় রাজশাহী বিভাগে 10 লাখের বেশি শিশুকে কিন্তু হামের যে বিশেষ টিকা সেগুলো দেওয়ার ফলে কিন্তু ভর্তির সংখ্যা কমেছে এবং এই আইসিইউতে যে রোগীগুলো রয়েছে, বিশেষ করে 1 মাস 2 মাস আগে ভর্তির যে কিছু রোগী রয়েছে সেই রোগীগুলো আসলে অনেকটাই জটিল অবস্থার মধ্যে রয়েছে এবং তাদের গোটা শরীর জুড়ে কিন্তু বিভিন্ন ভাইরাসের সংক্রমণের জন্য চিকিৎসকরা যেমনটি বলছেন যে দীর্ঘদিন তাদের চিকিৎসা করার ফলেও আসলে তাদেরকে সুস্থ করা যাচ্ছে না প্রথম অবস্থাতে যে রোগীগুলো ছিল এবং এখন যে রোগীগুলো আসছে তাদেরকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অনেকটা উন্নত করার ফলে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখনকার রোগীদের অবস্থা অনেকটাই ভালো এবং হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেমন আইসিইউ বেড বাড়ানো থেকে শুরু করে অক্সিজেনের লাইন এবং হাসপাতালের হামের যে আইসোলেশন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার ফলে হামের সংক্রমণ বা ভর্তি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ।
র্যাবের পোশাক পরা কিন্তু র্যাবের সদস্য নয়, এই বাহিনীর পরিচয়ে রাজধানীতে এক ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তুরাগ থেকে মাইক্রোবাসে তুলে হাত চোখ বেঁধে ফেলে দেওয়া হয় পূর্বাচলে। ভুক্তভোগীর মামলার পর চক্রের মূল হোতা পুলিশের সাবেক সদস্য শাহিনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন আরও কয়েকজনকে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে আরও অবাক করা তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম। রাজধানীর তুরাগের ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ এলাকা। দুপুরের দিকে চকবাজারের কসমেটিক্স ব্যবসায়ী সালমান মাহবুব জয় উত্তরায় গিয়েছিলেন মানি এক্সচেঞ্জ করতে। পথেই র্যাবের পোশাকধারী কয়েকজন এসে তাকে জোর করে গাড়িতে তোলে। ওরা র্যাবের পোশাক পরা ছিল। যমুনা টেলিভিশনকে সালমান মাহবুব জানিয়েছেন, মতিঝিল সহ বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়ে ভালো দাম না পেয়ে মেট্রো রেলে করে উত্তরা যান। উত্তর স্টেশনে নামলে আগেই যোগাযোগ করা জামান মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে কোথায় আছেন জানতে চাওয়া হয়। কথা শেষ করে ভুক্তভোগী সালমান অন্য এক যাত্রীর সাথে অটোরিকশায় ওঠেন আজমপুর যাওয়ার জন্য। মেট্রো থেকে নামতেছি তখনই আমাকে জামান ফোন দিয়েছে, জামান মানি এক্সচেঞ্জে, ভাই কত দূর আছেন? আমরা ভাই আমি এই যে মেট্রো থেকে নেমে গেছি, জাস্ট রিক্সায় আসতেছি, একটু কি বলছি। হাঁটতে হাঁটতে একটা রিক্সা আসছে, তখন আরেকটা ছেলেও ছিল, ও আজমপুর যেতে চাচ্ছে। তা ও তো আজমপুর যাচ্ছে, ওকে নিয়ে নিই, একসাথে তো একই জায়গায় তো যাচ্ছি। ওকেও আমি আমার সাথে রিক্সায় নিয়েছি। সালমান জানান, ভয় পেয়ে তিনি দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে জোর করে তাকে একটি মাইক্রোবাসে তোলা হয়। সালমানের দাবি, এ সময় তার কাছে দেশি বিদেশি বিপুল সংখ্যক মুদ্রা ছিল। ৩২ লাখ সামথিং টাকার মতো ক্যাশ আর ৮,৭৯,০০০ থাই বাদ ছিল। আমি লাভ দিয়েছি, লাভ দেওয়ার সময় আমার রিক্সার সাথে পাটা বেজে গেছে, তো ওরা আমার সাথে ধরে বসছে, একদম লাভ দিয়ে যেতে দিবে না। তখনই আমি একজনকে দিয়েছি ঘুরে যে কনি দিয়ে ঘুষা, আরেকজন দিয়ে বাম হাত দিয়ে ঘুষার লেগে ওরা আমাকে আবার মারছে। মেরে তো ৪-৫ জন ধরলে যা হয়, আমি তো একা পারার মতো টেনে হেসটে নিয়ে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না, আমি তখন চিল্লাইছি। ভুক্তভোগী আরো জানান, গাড়িতে তার উপর নির্যাতনও করা হয়। তার ধারণা, র্যাব পরিচয় দেয়া চক্রটি আগেই তার গতিবিধি সম্পর্কে জানতো। ঠোকানোর সাথে সাথে করলো কি, আমার মাথাটাকে নিচে করে আমাকে হ্যান্ডকাফ পিছিয়ে পরায় দিল, সাথে সাথে স্কচ টেপ দিয়ে আমার চোখটাকে বাঁধলো। তারপর কালো রঙের একটা কাপড় দিয়ে আমার চোখটা বাঁধতেছে একদিক দিয়ে, আর ওই যে আমাকে মারতেছে। গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছি যে আমার মায়েরা ফালান, শেষ হয়ে যাবো, আমার সর্বস্ব আমি দিব না। আমার তখন মনে হচ্ছে ওরা ফলো করেছে আমাকে। উত্তরার এই ঘটনা দেখেছেন স্থানীয় অনেকে, তবে র্যাবের পোশাক থাকায় কেউ এগিয়ে যায়নি। দর্দি ছিল, পুলারে ধরে আনছে, আইনা মাইরা টাইরা ওই গাড়ির ভিতরে ঢুকায় গাড়ি টান দিয়ে লয়ে গেছে। আমরা তো দেখছি যে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা তো সঠিক খবর জানি না যে সব আসলে কি হয়েছে। রাজধানীর তুরাগ থানার অধীনে এই রাস্তাটি অন্যতম ব্যস্ত একটি রাস্তা। দিনে বা রাতে সবসময় এখানে যানবাহন এবং মানুষের চলাচল বা উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু এরপরও এই জায়গা থেকে একজন ব্যবসায়ীকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর আগেও এই এলাকায় এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের একটি নির্জন জায়গায় সালমানকে ফেলে পালিয়ে যায় র্যাব পরিচয় দেওয়া চক্রটি। হাতিয়ে নেওয়া হয় টাকা। এখানে পেয়েছি। দিয়াবাড়ি থেকে সালমান মাহবুব জয়কে একটি গাড়িতে করে ২৩ কিলোমিটার দূরে এনে এই পূর্বাচলের এই জায়গাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। এলাকাবাসী বলছে, জনবসতি কম হওয়ায় এখানে প্রায়শই ঘটে এমন ঘটনা। এই জায়গায় হচ্ছে নীরব, মানে এখানে মানুষ চলার জনসংখ্যা কম, তো আমাদের বাড়ি এখানে বাড়ি দূরে দূরে বাড়ি, যা মনে করেন যে কেউ আশেপাশে দেখে না। ঘটনার দিন ২৫ এপ্রিল মধ্যরাতে তুরাগ থানায় ডাকাতির মামলা করেন ভুক্তভোগী। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করার পর চক্রের কয়েকজনকে শনাক্ত করে তারা। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। গত বছর জুনে উত্তরায় নগদ পরিবেশকের ১,৮,১১,০০০ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হন। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। তলানিতে থাকা অর্থনীতির গতি ফেরাতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে, এজন্য বড় বাজেট দিচ্ছে সরকার।
রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন খরচ হয়েছে। IMF বিশ্ব ব্যাংককে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। অর্থমন্ত্রী আরও বলেন, ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। তবে পরিস্থিতির উন্নয়নে বাধা দূর করতে কাজ চলছে। রপ্তানি বেগবান করতে গার্মেন্টস সহ অন্যান্য সম্ভাবনায় খাতেও সুযোগ সুবিধা দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার ক্ষেত্রে বাধা। আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। জুয়েলারি শিল্পের মতো বড় খাতকে সাদা অর্থনীতিতে যুক্ত করার কথাও জানান তিনি। সভায় এনবিআর সংস্কারের দাবি তোলে FBCCI। বলা হয়, ব্যবসার খরচ কমাতে রাজস্ব ব্যবস্থাপনার পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 5 লাখ টাকায় উন্নীত করা দরকার। কর্পোরেট কর ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব দেয় FBCCI। আমরা ইনকাম ট্যাক্স জড়িত যেই ফিজিক্যাল কন্ট্রাক্ট, এগুলো আমরা কমাই আনতে চাই। আমরা এগুলো একেবারে ফিজিক্যাল কন্ট্রাক্টের বাইরে আনতে চাই। সুতরাং অনেক আপনাদের সমস্যা এখানে কমে যাবে। এই প্রজেক্টটা আমরা অলরেডি ক্যাবিনেট পাস করে দিয়েছে, ডিজিটাল যেটা বাংলাদেশে আমি বলছি, এই একটা ক্যাবিনেট পাস করেছে এবং একটা বাস্তবায়ন কাজ চলছে। দৃশ্যমান অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি। রামচন্দ্রপুর খালের জমি দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। কোথাও কোথাও খাল পরিণত হয়েছে নালায়, আবার কোথাও বর্জ্য ও মাটি জমে খাল প্রায় ভরাট হয়ে গেছে। নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে এমন বেহাল দশা খালটির। দুর্গন্ধে বাড়ির জানালাও খোলা রাখা যায় না। ভারী বৃষ্টি হলেই খালের পানি উপচে পড়ে, অথচ পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে খালটি স্থানীয়দের জন্য আশীর্বাদ হতে পারত। শাকিল হাসানের রিপোর্ট, ছবি SRS আলীর। রাজধানীর পশ্চিমাংশে বুড়িগঙ্গার মোহাম্মদী হাউজিং এলাকা থেকে রামচন্দ্রপুর খালটির উৎপত্তি। শেখের টেক, শ্যামলী হাউজিং ও আদাবর এলাকা দিয়ে প্রবাহিত খালটির দৈর্ঘ্য 3 কিলোমিটারের কিছু বেশি। এই খালের প্রস্থ কোথাও 15 মিটার, কোথাও 25 মিটার। খালটির শুরুর প্রায় 1.5 কিলোমিটার অংশ মোটামুটি পরিচ্ছন্ন, পানির প্রবাহও আছে। কিন্তু চন্দ্রিমা মডেল টাউন হাক্কার মোড়ের অংশে পৌঁছাতেই বদলে যায় দৃশ্য। খালের এই অংশে জমে আছে গৃহস্থালী বর্জ্য, প্লাস্টিক ও পলিথিন। আবর্জনার কারণে খালের এই অংশে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। কয়েকদিন পর দেখি যে ড্রেসিং করে, কিন্তু ড্রেসিংটা এভাবে হবে না, এটা মুখটা খুলতে হবে। তো নিয়ে একদিন হয়তো সবাই মিলে এসে খালটাকে খনন করার পরে দেন এটা তদারকি না করাতে আবার আগের জায়গায় ফিরে যায় আর কি খালের পরিস্থিতি। খালটা খনন না করার কারণে আপনার এই খালটার এই অবস্থা হয়ে গেছে। হাক্কার গলি থেকে সামনে এগোলে বর্জ্যের স্তূপ আরো ঘন হতে দেখা যায়। কোথাও কোথাও বর্জ্য আর মাটি জমে খালের মাঝে এমন শক্ত হয়ে গেছে যে মানুষ দাঁড়াতে পারে। বিভিন্ন ধরনের আবর্জনায় খালটির বেহাল দশা। পানি প্রবাহ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। খালটি বাঁচাতে হলে পানি প্রবাহ ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি নতুন করে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। এখানে খালটি পারাপারে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। ঝুঁকি নিয়েই হাজারো বাসিন্দা চলাচল করেন সাঁকো দিয়ে। এই ব্রিজটা আর কি, এটা যদি হয় খুবই উপকার হয়। হ্যাঁ, এই হাউজিংটা একদম পুরাটাই অনেক দূর ঘুরতে হয়। এই যে সরকারের উদ্যোগে এটা জরুরি ভিত্তিতে কাজ করা দরকার আমার মনে হয়, কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করে। আদাবরের শ্যামলী হাউজিংয়ের 3 নম্বর সড়কের কাছে খালটি ইউ আকৃতিতে বাঁক নিয়েছে। এই বাঁকের জায়গাটিতে বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি। খালের 2 পাড় দখল করে উঁচু ভবনও তৈরি হয়েছে। খাল খুঁজে পাওয়াই কষ্ট। 2 সাইডে ওয়াল কইরা একবারে ক্লিয়ার, যাতে কেউ দখল না করতে পারে, তাইলে মনে হয় যে ভালো হয়। এখানে ময়লা জমতে পাহাড় হয়ে যায়, মশা ভন ভন করে যাতায়াতে কি অবস্থা, দুর্গন্ধ অবস্থা খারাপ হয়ে যায়।
খালের পানি প্রবাহ সচল রাখতে এর আগে প্রকল্প নেওয়া হলেও কাজ হয়নি। এবার খালটি খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। এই যে খালের পানিগুলো যে মাথা দিয়ে বের হয়ে আর এক জায়গায় খালটা চলে যাবে বড় জায়গায়, সেই জায়গাটা একদম সীমিত, খুব কম, একদম চেপেই গেছে, কোনো জায়গায় একদম মাটি হয়ে গেছে। তো এটা নিয়ে আমাদের এই যে হয়তো বা অল্প কয়েকদিন বাকি আছে, আমরা নতুন করে একটা টেন্ডারের ব্যবস্থা করব যাতে করে খালগুলো আমরা খনন করতে পারি। বসিলা আদাবর এলাকার পানি প্রবাহের অন্যতম পথ রামচন্দ্রপুর খালটি কল্যাণপুর মূল খালে গিয়ে মিশেছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। সেখানকার হাই ভোল্টেজ আসন ভবানীপুরে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুকান্ত, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? কিছু সহিংসতার খবর আসছে, সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। মাসুম, প্রথমেই বলে রাখি যে বেলা 1টা পর্যন্ত, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 1টা পর্যন্ত ভোটের সংখ্যা প্রায় 60% ছুঁয়েছে গোটা রাজ্য জুড়ে। 142টা যে কেন্দ্রে ভোট হচ্ছে, সেই 142টা কেন্দ্রে প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু ভোট পড়েছে। এখনো প্রায় 4 ঘন্টা কিন্তু ভোট শেষ হওয়ার বাকি আছে। ভবানীপুরের কথা যেটা বলছি বারবার, যে সকাল 10টা পর্যন্ত কিন্তু ভবানীপুরের যে বুথগুলি রয়েছিল 173টি বুথ মোটামুটি শান্তি ছিল, কিন্তু বেলা বাড়তে কিন্তু সেখানে বিক্ষিপ্ত ঘটনা শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিভিন্ন বুথ পরিদর্শনে যান, তখন তাকে দেখে তাকে উদ্দেশ্য করে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং সেখানেই একে দুয়ে বাদবিতণ্ডা থেকে কিন্তু শুরু হয় উত্তেজনা এবং পরবর্তীকালে এই উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শুধু ভবানীপুরে নয়, লাঠিচার্জ করতে হয়েছে উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায়, আমডাঙ্গায়, হুগলিতে, এমনকি দক্ষিণ 24 পরগনার 3টি জায়গায়, ডায়মন্ড হারবার, সেখানেও পুলিশ লাঠিচার্জ করেছে। যে বুথ জ্যাম বা বুথের বাইরে কিছু বেআইনি জমায়েত ছিল, সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় লাঠিচার্জ করে পুলিশ। এখন এই যে সার্বিক যে 60% ভোট পড়েছে এবং সকাল থেকে যে অনুকূল আবহাওয়া, অর্থাৎ প্রথম দফায় যে ধরনের গরম ছিল, সকাল থেকে এখানে বৃষ্টি হওয়াতে স্বস্তি পেয়েছে ভোটাররা এবং লাইন দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেফতার হিশাম আবু ঘেরবেকে জামিনবিহীন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তিনি সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করতে পারবেন না। এদিকে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। মামলার হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী 7 ও 11 এপ্রিল লিমনের রুমমেট অভিযুক্ত হিশাম অ্যামাজন থেকে ডাক্ট টেপ, ট্রাশ ব্যাগ ও আগুন ধরানোর নানা উপকরণ ক্রয় করেন। এছাড়াও 13 এপ্রিল চ্যাটজিপিটিকে মরদেহ গুম করা সংক্রান্ত প্রশ্ন করেন তিনি। তদন্তকারীদের তথ্য মতে গত 16 এপ্রিল সবশেষ দেখা গিয়েছিল লিমন ও বৃষ্টিকে। এরপর 24 এপ্রিল পাওয়া যায় লিমনের মরদেহ। এখনও মেলেনি বৃষ্টির মরদেহের সন্ধান। সংযুক্ত আরব আমিরাতের ওপেক থেকে সরে আসার সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, এমন মত বিশ্লেষকদের। বলা হচ্ছে সৌদি আরবের সাথে আমিরাতের দূরত্ব স্পষ্ট হয়েছে এই পদক্ষেপে। তাই কেবল জ্বালানি নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে বিষয়টি। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের একটি প্ল্যাটফর্ম ছিল ওপেক। ইরান সংঘাত ঘিরে তৈরি হলো ফাটল। দীর্ঘ 6 দশকের সদস্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সরে দাঁড়ানোকে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে হরমুজ ঘিরে তৈরি অস্থিরতার মধ্যেই আবুধাবির ওপেক এক্সিট মূলত যুদ্ধ পরবর্তী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আগামী কয়েক বছরে দ্রুত বর্ধমান তেলের চাহিদার সর্বোচ্চ সুবিধা আদায়ের প্রস্তুতি এই পদক্ষেপ। এখানে মূলত 2টি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হলো আমিরাত চায় হরমুজ চালু হলে দ্রুত উৎপাদন বাড়িয়ে বর্তমান ক্ষতি পুষিয়ে নিতে। দ্বিতীয়টি দীর্ঘমেয়াদী। আমরা জানি আগামী কয়েক বছরের মধ্যে তেলের চাহিদা সর্বোচ্চে পৌঁছাবে, যা ধীরে ধীরে কমেও আসবে। তাই যত দ্রুত সম্ভব লাভের অংশ ঘরে তুলতে চাইছে আমিরাত।
in the next few years. তবে আমিরাত নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথা সামনে আনলেও এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবেও দেখছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে আমিরাতের পদক্ষেপে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে সৌদি আরবের ওপর। জ্বালানি উৎপাদন ও দাম নিয়ে দীর্ঘদিন ধরেই এক ধরনের বিবাদ ছিল সৌদি ও আমিরাতের। এবার হরমুজ ঘিরে তৈরি অস্থিরতার মধ্যেই আবুধাবির ওপেক ছেড়ে যাওয়া দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের প্রমাণ, এমন মত বিশ্লেষকদের। কেবল তাই নয়, মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসের কথাও বলছেন তারা। একদিকে সম্পর্ক জোরদার করছে সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতার পাশাপাশি ভারতের সাথেও সুসম্পর্ক গড়ছে আমিরাত। Saudi Arabia, Pakistan. মধ্যপ্রাচ্যে আমরা এখন একটি ভূরাজনৈতিক পুনর্বিন্যাস দেখছি। সৌদি আরব, পাকিস্তান, মিশর ও তুরস্ক একদিকে জোট করছে। আমিরাত ঘনিষ্ঠ হচ্ছে ভারত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। এতে স্পষ্ট সৌদি আরব ও আমিরাতের মধ্যে দূরত্ব বাড়ছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় সুবিধা দেবে আমিরাতের সিদ্ধান্ত। উৎপাদন কমিয়ে দাম বৃদ্ধির দায়ে অতীতে বিভিন্ন সময় ওপেকের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় অর্ধেকই করে ওপেকভুক্ত দেশগুলো। আর সংযুক্ত আরব আমিরাত এই সংগঠনের চতুর্থ বড় সরবরাহকারী ছিল। হরমুজ ঘিরে অচলাবস্থার জেরে এমনিতেই বাধাগ্রস্ত জ্বালানি সরবরাহ। তাই আমিরাত ওপেক ছেড়ে বেরিয়ে যাওয়ার পরও বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অর্থাভাবে ক্যাম্পই শুরু করতে পারছিল না বাংলাদেশ জাতীয় নারী হকি দল। সেই দলটাই এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছে পুরো দেশকে। অথচ এটাই নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। সিঙ্গাপুর বধের নায়ক, আসলে সর্বোচ্চ স্কোরার আইরিন আক্তার রিয়ার জীবন সংগ্রামের গল্পটা সহজ ছিল না। ইন্দোনেশিয়া থেকে যমুনা টেলিভিশনকে জানান, আজ সন্ধ্যা 7টায় ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েই দেশে ফিরতে চান। তোমরা আমাদের অবহেলা করেছিলে, দেখো বাংলাদেশকে আমরা এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে নিয়ে ইতিহাস গড়েছি। অর্পিতা, রিয়ারা হয়তো মনে মনে তাই বলছিলেন। বাংলাদেশ জাতীয় নারী হকি দলটা যে অর্থাভাবে ক্যাম্পই শুরু করতে পারছিল না, সেই তারাই এখন এশিয়ার অন্যতম সেরা। জাকার্তায় সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে 3-1 গোলে জিতে বাংলার জয়িতারা। আগের 3 ম্যাচে 2 গোল করা রিয়া এদিন একাই 3 গোল করে এখন যুগ্মভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা। কে বলবে এটাই পুরো দলের প্রথম আন্তর্জাতিক কোনো আসর? আমরা প্রথমবার এশিয়ান গেমস হকি কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করেছি। আমরা চেয়েছিলাম যে ধাপে ধাপে এগোনোর, সেটা অর্জন হয়েছে। এখন আমরা আজকে ফাইনাল খেলবো। চেষ্টা থাকবে যে সবাই একত্রিত হয়ে আমরা ভালো কিছু অর্জন করার, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার। বিকেএসপির এই ছাত্রীর জীবন সংগ্রাম গল্পকেও হার মানায়। 3 বছর বয়সে বাবাকে হারানোর পর মা বিয়ে করেন। নতুন বাবা আদর করতেন আপনের চেয়েও বেশি। বাবা মার অনুপ্রেরণাতেই রিয়ার এত দূর আসা। আমার বাসা ঝিনাইদা, আমরা তিন ভাই বোন। আমার মা বাবা অনেক সাপোর্ট করেন সব কিছুতে এবং পরিবারের সবাই অনেক সাপোর্ট করেন। 1 মে মধ্যরাতে এশিয়ান গেমসের মূল পর্বে কোয়ালিফাই করে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।